নমস্কার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার ঘরে আমার স্কুল। আজ তোমাদের আমি স্বামীরাম কুমার গোস্বামী জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাগারপাড়া, যশোর। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস নেব। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকের পাঠ শিরোনাম বাংলাদেশের সমাজ। তোমাদের এই পাঠ্য বিষয় দেখবে পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ নামে একটা অধ্যায় আছে। আজকে আমরা এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বাংলাদেশের সমাজ সম্পর্কে আলোচনা করব। তাহলে এই অধ্যায় শেষে পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো? শিকড় ফল 1, সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো। 2, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো। 3, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, যেমন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, উদ্যান কৃষি, পশুপালন, কৃষিভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারব। তাহলে শিক্ষার্থী সোনামণিরা দেখো, আজকে আমরা বাংলাদেশের সমাজটা কি বা কেমন সমাজ বাংলাদেশের, এই সমাজ সম্পর্কে আমরা আলোচনা করব। বাংলাদেশ, আমরা বসবাস করি বাংলাদেশে, আর বাংলাদেশের সমাজটা কেমন, এই আলোচনার আগে আমরা একটু বিশদ আলোচনা তো আছেই, তার আগে আমরা সামান্য একটু সমাজটা কি, কীভাবে সমাজটা উৎপত্তি হলো, এ সম্পর্কে আমরা একটু সামান্য আলোচনা করে আসি। আমরা সুন্দর পৃথিবীতে বাস করি। দেখো, এই সুন্দর পৃথিবীতে মানুষ ছাড়াও অনেক প্রকৃতি, অনেক প্রকারের জীব জন্তু, প্রাণী, উদ্ভিদ বিদ্যমান। কিন্তু এই পৃথিবীতে সবথেকে কোন প্রাণী বা জীবের বা পৃথিবীতে যা বিদ্যমান আছে তার ভিতরে কোন প্রাণীর বুদ্ধি বেশি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, মানুষের। তাহলে এই মানুষ বুদ্ধিতে, মেধায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আর এই শ্রেষ্ঠত্ব অর্জনের করার ফলে তারা একাকী বসবাস করার ক্ষেত্রে অনেক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়েছে। তাই তারা তাদের অস্তিত্ব রক্ষা ও জীবন মানের চাহিদা পূরণের জন্য তারা একত্রে বসবাস করতে উদ্যত হলো। আর এই পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে গড়ে উঠল সমাজ, বা মানুষ গড়ে তুলল সমাজ। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে, এবার আমরা আসি সমাজের ধারণায়। তাহলে এবার আসি আমরা পার্ট 1, সমাজের ধারণা। মানুষ কি একাকী বসবাস করতে পারে? নিশ্চয়ই পারে না। তোমরা এক জায়গায় দেখো, সংঘবদ্ধভাবে বা একত্রভাবে বসবাস না করে তোমার ভালো লাগতেছে না এই লোকের ভিতরে বসবাস করতে, তুমি ওই মাটির ভিতরে গিয়ে ঘর বেঁধে বসবাস করতে পারবে? নিশ্চয়ই তা পারবে না। তার কারণ মানুষ একাকী বাস করতে গেলে অনেক প্রতিকূল বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণে মানুষ কখনোই কিন্তু দেখবা এই এলোমেলো বা আলাদাভাবে বসবাস করতে পারে না, একসঙ্গে বসবাস করার চেষ্টা করে। তাই নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই মিলেমিশে
দলবদ্ধভাবে বাস করে। আচ্ছা বলো তো, শুধু মানুষ ছাড়া আর কোনো প্রাণী বা জীব দলবদ্ধভাবে কি বসবাস করে? বলো, তুমি বলো, কেউ কি করে? নিশ্চয়ই করে। দেখো, তোমরা যখন টেলিভিশন দেখবে, আশা করি প্রায় প্রত্যেকের বাড়িতেই টেলিভিশন আছে। এই টেলিভিশন ডিসকভারি চ্যানেল যখন আমরা দেখি, মানে দেখ অনেক সময় দেখবা হাতি, তারপরে আছে এই বন্য কুকুর, তারপরে আছে হায়না, সিংহ, মহিষ, এরা কিন্তু দলবদ্ধভাবে বসবাস করে। এই দলবদ্ধভাবে বসবাস করার ফলে এদের সুবিধা আছে কি? একটা সিংহ দেখা যাচ্ছে যে একটা মহিষ যাচ্ছে, সেটাকে সে ঘায়েল করতে পারে এবং সহজেই তাকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলতে পারে। কিন্তু একসঙ্গে অনেকগুলো মহিষ যাচ্ছে, তাহলে একটা বা দুইটা সিংহ কি ওই দলের ভিতরে সবাইরে কি বা ওই দলের ভিতরে কাউকে কিন্তু মারতে পারবে না। তাহলে এদের বসবাস, এই একসঙ্গে বসবাসের সুবিধা হচ্ছে যে, এ তো শুধু জীবন নাশের ক্ষেত্রে বললাম, কিন্তু প্রাণীর ক্ষেত্রে, কিন্তু মানুষের ক্ষেত্রে এরকম আছে। একে অপরের কিন্তু চাহিদা পূরণের ক্ষেত্রেও কিন্তু মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। দেখা যাচ্ছে যে একটা মানুষ সব চাহিদা, তার বেঁচে থাকার জন্য জীবনের সব চাহিদা কিন্তু সে পূরণ করতে পারে না। তাই দলবদ্ধভাবে বসবাস করলে একে অপরের কাছ থেকে যে প্রয়োজনটা আসে, সেটা পরস্পরের সহিত আলোচনার মাধ্যমে তাদের সেই অভাবটা পূরণ করে থাকে। সমাজে এছাড়াও দেখো, সমাজে ছোট ছোট প্রতিষ্ঠান আছে বা সংঘ আছে, যেমন পরিবার, ক্লাব, গোত্র, সমিতি ইত্যাদি। আমরা কিন্তু এই পরিবারেরই কিন্তু আমরা সাধারণত পরিবারে মানুষ এক জায়গায় বসবাস করে পরিবার বলে। এইবার পশু পাখি যেরকম কাক একসঙ্গে দল বেঁধে থাকে, যে এলাকায় দেখবা যে কাক আছে সে এলাকায় প্রচুর কাক আছে, যে এলাকায় দেখবা যে কাক নাই সে এলাকায় কাকই নাই। তাহলে এরকম। আর হাতি, তারপরে মহিষ, এদের কথা তো তোমাদের পূর্বেই বলেছি। যাই হোক, আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। আচ্ছা বলো তো, এই পরিবারে কে কে বাস করে? এই পরিবারে বাস করে, দেখো আপনজন কারা আছে? মা বাবা, ভাই বোন, দাদা দাদি, তারপরে দেখা চাচা চাচি, এই ইত্যাদি ব্যক্তিবর্গ মিলে কিন্তু আমাদের পরিবার গড়ে উঠেছে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে কি জানো? সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। এই পরিবারে কিন্তু প্রাচীনকালের সমাজ গঠনের আগে পরিবার বলতে কিন্তু কিছু ছিল না। মানুষকে প্রতিকূলতার পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করত এবং বসবাস করার পাশাপাশি তারা প্রয়োজনীয়তা অনুভব করতে শেখে। এভাবেই মানুষ গড়ে ওঠে সমাজ বা গড়ে তোলে সমাজ। পরিবার থেকে গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠী ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। এই সমাজের ধারণাকে দুইটি বৈশিষ্ট্যে বিভক্ত করা হয়েছে। একটি হলো বহু লোকের সংঘবদ্ধ বসবাস করা, বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। তাহলে প্রথমটা কি? বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। দ্বিতীয়টি হচ্ছে এই সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। তাহলে দেখো, প্রথমটার সাথে দ্বিতীয়টার কি সুন্দর একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হচ্ছে কি, যে সংঘবদ্ধভাবে বসবাস করবে, সেই সংঘবদ্ধতার যে আমি বসবাস করব, সংঘবদ্ধতার পিছনে কিন্তু কোনো না কোনো কারণ থাকতে হবে। তাই বলা যায় সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি,
যার ভিত্তিতে মানুষ বিভিন্ন উদ্দেশ্য প্রয়োজন সমবেতভাবে বাস করে। যাই হোক, এবার আমরা আসি পার্ট 2-এ, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। দেখো, মানুষের জীবন এই প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা এই সমাজের ধারণা জানতে পারলাম। সমাজের ধারণা কি? যে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। তাহলে আমরা সবাই ক্লিয়ার, পরিষ্কার যে সমাজের ধারণা, সমাজ কাকে বলে। এবার আমরা আসি সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের জীবন মান এটা অনেক সময় প্রাকৃতিক পরিবেশে, ভৌগোলিক পরিবেশের কারণে কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন দেখো যে মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ। তাহলে কি বলছে? সমাজ জীবনে যখন মানুষ তার বেঁচে থাকার জন্য সমাজের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করে। যেমন বলতে গেলে দেখা যাচ্ছে কি যে এখানে যে আমাদের এই সৃষ্টির শুরুতে যখন মানুষ এই পৃথিবীতে বসবাস করা শুরু করে, তখন কিন্তু এই রাস্তা বা পথঘাট এরকম কিন্তু সুন্দর পরিবেশ ছিল না। এখন দেখো, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে কত দ্রুতভাবে, গাড়িতে চলে যাচ্ছে। তারপরে গাড়িতে পরিবহনে করে, বিভিন্ন রকম পরিবহন আছে, এই পরিবহনে করে কারো ব্যক্তিগত আছে, কারোর আবার দেখা যাচ্ছে যে সমষ্টিগত। এভাবে কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুতভাবে চলে যাচ্ছে। পূর্বে কিন্তু এরকম ছিল না। আর সর্বপ্রথম মানুষ কিন্তু যখন বসবাস বা পৃথিবীতে জীবিকা নির্বাহ করতে শেখে, তখন কিন্তু মানুষ নদীর উপকূলে বা নদীর কাছাকাছি এলাকায় কিন্তু মানুষ তাদের বসতি স্থাপন করে। নদী মানুষের জীবনকে সহজ করে দেয়। দেখো, এখানে বলছে নদী মানুষের জীবনকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে? বাংলাদেশের প্রাচীন সভ্যতা গড়ে উঠেছে গঙ্গা অববাহিকার বিকাশ লাভ করেছে। তাহলে বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠে? সর্বপ্রথম গঙ্গা অববাহিকায়। এটা কিন্তু প্রশ্নের অনেক সময় এসে থাকে, তোমরা একটু খেয়াল করবে। পড়ার মাঝে মাঝে বা আলোচনার মাঝে মাঝে আমি এটা বলে যাব। যাই হোক, আবারও কোনো অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই কিন্তু মানব গোষ্ঠী পেশা নির্ভর করে ওঠে। দেখো, আমাদের এই ধারে পাশে নোয়াপাড়া একটা বেশ ভালো শহর। এই শহরে কত কলকারখানা আছে। এই কলকারখানায় কত মানুষ শ্রমিক হিসাবে কাজ করছে, আর সেখানে কিন্তু তারা এই শ্রমিকের কাজ করে পারিশ্রমিক পাচ্ছে। তারপর কি করতে? তাদের সংসারে জীবন জীবিকা। আর যারা আদার্স যে মেম্বারগুলো বা সদস্যগুলো আছে, তারা কিন্তু একত্রিতভাবে তাদের পরিবেশের সঙ্গে মিলেমিশে বেঁচে আছে। যাই হোক, এভাবে দেখা যাচ্ছে কি বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে এরপর দেখা যাচ্ছে কি যে এই যে মানুষ কোনো প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। যাই হোক, আমি তোমাদের একটা নিকটতম যে আমাদের শহর আছে সেখানকার কথা বললাম। তারপরে আবার দেখো, এটা আছে কি যারা মিল কলকারখানায় তাদের কাজ করে, তাদের হচ্ছে মিল শ্রমিক। তারপরে দেখা যাচ্ছে কি খনিজ অঞ্চলে যে সমস্ত লোকজন কাজ করে তাদের বলা হয়
খনিজ শ্রমিক, তারপরে দেখা আছে শিল্প এলাকায় যারা, সেটা তো বললামই। এই নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার। তাহলে কি আমি তোমাদের পূর্বেই বলেছি, আগেরকার মানুষ কিন্তু চলাচল করতো, যানবাহন চলাফেরা করতো, সেটা আছে কেউ লঞ্চ, এই নৌকা, লঞ্চ, স্টিমার এইগুলো কিন্তু করে নদীপথে চলাচল করতো। এইবারই আমরা আসি, দেখো এটা গেল আসছে নদীপথে যাতায়াতের ক্ষেত্র। এইবার আসি আমরা এই ভৌগোলিক পরিবেশের প্রভাবে কি হয়, যে কুটির শিল্পের বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। যেরকম নদীকূল ও অনুকূল আবহাওয়ার কারণে ঢাকা ডেমরায় তাঁতিরা বাস করে। সেখানে দেখো ওই ঢাকা ডেমরায় যে তাঁতিরা বসবাস করে, সেখানে কি করে তারা তাঁত বোনে। আর সেই সমস্ত তাঁত বোনে, তাঁতটা কি তুঁত গাছে, অর্থাৎ যে সুতা, এই সুতার দিয়ে তাঁতিরা লুঙ্গি, শাড়ি, তারপর দেখা আছে বিভিন্ন যে সমস্ত আমরা যে বস্ত্রগুলো পরিধান করি, সুন্দর সুন্দর বস্ত্র তারা বুনন করে। আর সেইগুলো আমরা কিন্তু ক্রয় করে এনে আমাদের প্রয়োজন মিটিয়ে থাকি। যাই হোক, এখন আমরা আসি, যেরকম এই গেল আসছি কুটির শিল্পের কথা বললাম। তারপরে রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। আবার দেখো এই বস্ত্রশিল্প বাদেও অন্যান্য জিনিসও অনেক আমাদের দেশের ভিতরে অনেক জায়গায় অনেক কিছু বিদ্যমান, যেরকম ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি। আবার আমাদের এই বাড়ির প্রায় কাছাকাছি সুন্দরবন, এই সুন্দরবনের মধু কিন্তু সারা বাংলাদেশেই অত্যন্ত জনপ্রিয়। তাহলে এলাকা ভিত্তিক এগুলো কিন্তু। আবার দেখা আছে সিলেটের শীতলপাটি, এ সমস্ত প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশের সাথেই কিন্তু সম্পর্ক বিদ্যমান। আর যদি বলা হয় যে যশোরের মধু, যশোরের মধু নামে কোনো মধু আছে? নেই। তারপর যদি বলা হয় যে সিলেটের শীতলপাটি, এর কথা বললে তুমি যদি বলো যে সিলেট শীতলপাটি কোথায় পাওয়া যায়, তোমার নৈমিত্তিক প্রশ্নে পড়লো যশোর, খুলনা, সিলেট, রাজশাহী, তুমি দিয়ে দিলে যশোরে, তুমি কি নাম্বার পাবে? না, পাবে না। তাহলে এই শীতলপাটি পাওয়া যায় কোথায়? সিলেটে। তাহলে এটা আছে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশের কারণে এগুলো হয়ে থাকে। যাই হোক, আমরা এই সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব সম্পর্কে জানলাম। এবার আমরা জানব যে সমাজ বিকাশের বিভিন্ন স্তর, সমাজ বিকাশের এই যে সমাজটা আমাদের জীবনে যে বিকাশ লাভ করেছে, বিকাশ মানে কি, যে আমরা আদিম যুগে যেভাবে বসবাস করতাম তার থেকে যে যত দিন যাচ্ছে অগ্রসর হয়েছে, আমরা কিন্তু দিন দিন সেটা থেকে কী করছি, উন্নতির দিকে ধাবিত হয়েছি। সর্বপ্রথম যখন আদিম যুগে মানুষ বসবাস করত, তখন তারা খাদ্য সংগ্রহ করতো কীভাবে, তারপর দেখা যাচ্ছে লজ্জা নিবারণ করতো কীভাবে, লজ্জা নিবারণ করতে দেখা যাচ্ছে গাছের ছাল, পশুর চামড়া, তারপরে দেখা যাচ্ছে যে গাছের বড় যে পাতাগুলো আছে এগুলো দিয়ে, তারপরে খাদ্য সংগ্রহ করতো দেখা যাচ্ছে বিভিন্ন ফলমূল থেকে বনের তারা সংগ্রহ করে বেড়াতো এইভাবে। তাহলে এখন সেটাকে আমরা সমাজ জীবনের, সমাজ বিকাশের বিভিন্ন স্তরে, সমাজ যে আস্তে আস্তে দিন দিন যত এই আধুনিক হচ্ছে, সেখানে কিন্তু সমাজের উন্নতির দিকে আমরা আসছি। এখন উন্নতির দিকে আস্তে আস্তে কোথায় এসে পৌঁছাচ্ছে আমরা আলোচনার মাধ্যমে সেটা জানতে পারবো। তাহলে সমাজ কিন্তু স্থিতিশীল না, তাহলে কি সমাজ চলমান বা পরিবর্তনশীল। দেখো আজ এই আমাদের এই জামটিয়া মাধ্যমিক বিদ্যালয়টা যখন সর্বপ্রথম এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়, তখন কি অবস্থায় ছিল আর আজকে সেখানে কোন অবস্থায় আছে। সর্বপ্রথম দেখা যাচ্ছে যে বাঁশের খুঁটি দিয়ে চালা করে সেখানে সর্বপ্রথম লেখাপড়া শুরু হয়, শুনেছি এই এলাকার মহামান্য যে সমস্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানরা আছেন তাদের কাছ থেকে। আর আজকে সেখানে দেখো দোতলা বিল্ডিং স্থাপিত হচ্ছে। তাহলে এটা কি সমাজ পরিবর্তনশীল। এই সমাজের অর্থাৎ রাস্তাঘাট, বাড়িঘর, দরজা, এগুলো অবকাঠামো, এগুলোকে পরিবর্তনের সাথে সাথে, উন্নতির সাথে সাথে এগুলো কিন্তু পরিবর্তনশীল। তাহলে কি আমরা বলবো যে সমাজ স্থিতিশীল নয়, পরিবর্তনশীল।
আজকের দিনে আমরা বাংলাদেশের এই সমাজকে দেখছি, আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না। যাই হোক, আজকের সমাজ দীর্ঘকালে বিকাশ ধারার ফল, কালে 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 জ্ঞান বিজ্ঞানীদের উন্নতির ফলে পুরনো দ্রুত সমাজ পরিবর্তন হয়ে একালের আধুনিক সমাজ গড়ে উঠেছে। এই আধুনিক অর্থাৎ এই সমাজ বিকাশের বিভিন্ন স্তরকে সমাজ বিকাশের স্তরকে 6টি ভাগে আবার ভাগ করা হয়েছে। দেখো, ক শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ, খ উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, গ পশুপালন সমাজ, ঘ কৃষি ভিত্তিক সমাজ, শিল্প ভিত্তিক সমাজ, চ শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। তাহলে আমরা প্রথমে আসি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘর বাড়ি কিন্তু ছিল না। এই সময় যারা বসবাস করতো, যে সমস্ত আদিম যুগে যে সমস্ত মানুষ ছিল, তারা কিন্তু এই খাবারের সন্ধানে এক স্থান থেকে আর এক স্থানে চলে যেত। দেখা যাচ্ছে কি, আজকে এই যে অঞ্চলে বসবাস করছে বা যে বনে বাদারে বাস করতো, তো এই বনে বাদারে বাস করছে, সেখানে কিন্তু ফলমূল সংগ্রহ করছে। কিছুদিন থাকার পরে ওইখানে ফলমূল দেখা যাচ্ছে কম হয়ে গেছে বা নেই, তখন কিন্তু ওই স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। এইভাবে কিন্তু মানুষ কিন্তু এক স্থানে ছিল না। আর আমরা কি করি, আমরা দেখো দিনের সমস্ত কর্ম শেষ করে আবার কিন্তু রাতের আগে আমরা বাসায় বা বাড়িতে ফিরে আসি। কিন্তু তাদের বাড়ি বলে কিছু ছিল না, তাদের যেখানে সুবিধা পেত তারা সেখানে কিন্তু এই তো বসতি বা বাস করতো, রাত যাপন করতো। যাই হোক, এরা বেশিরভাগ মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদের কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল, যেরকম এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। তারা খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেত। যাই হোক, এরা বেশিরভাগ কিন্তু এই সময় খাদ্য সংগ্রহ করতো, আছে কি ফলমূল সংগ্রহ করত, পশু পাখি ও মৎস্য শিকার করতো বেশি। এভাবে দেখা যাচ্ছে একটি দলে 20 জন বা 25 জন বা 50 জন বা 100 জন লোক থাকলে ওদের ভিতরে আবার কিন্তু দলপতি ছিল, দল পরিচালনা করার জন্য। তাহলে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ আমরা জানলাম। এবার উদ্যান কৃষি ভিত্তিক সমাজ। এই উদ্যান কৃষি ভিত্তিক সমাজটা কি? এই উদ্যান কৃষি ভিত্তিক সমাজ হলো এ সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। সমাজ বিজ্ঞানীরা বলেন, জ্ঞানীরা আবাস প্রথমে থেকেই কিন্তু এই কৃষিকাজটা করে মেয়েরা, কিন্তু তারপরে যাই হোক, এবার উদ্যান কৃষিভিত্তিক সমাজে সর্বপ্রথম কিন্তু মেয়েরাই এই কৃষিকাজ করে, তারপরে পুরুষরা কিন্তু পর্যায়ক্রমে এই কৃষিকাজের দায়িত্ব নেয়। এবার আমরা আসি পশুপালন সমাজ। এই পশুপালন সমাজে মূলত আদিম যুগের মানুষ যখন খাদ্য সংগ্রহের জন্য তারা বন বাজারে যেত, তারা কখনো গরু, ছাগল এবং এই ভেড়া এগুলো পেত জীবিত, ওগুলো ওরা রেখে দিত। পরবর্তীতে যখন খাদ্য সংকটের সমস্যা দেখা দিত, তখন কিন্তু ওগুলো তারা মেরে তখন খেত। এভাবেই কিন্তু তারা পশুপালন করতে শেখে বা পশুপালন সমাজ গড়ে ওঠে। তারা কৃষিভিত্তিক সমাজ। এই কৃষিভিত্তিক সমাজে এরা যখন খাদ্য সংগ্রহ করতে যেত, তখন যেরকম বিভিন্ন ফল ফলাদি পেত, এই ফল ফলাদি যখন খাবারের শেষে ওরা তাদের আস্তানার পাশে রেখে দিত, ওই যে খাবারের যে বিভিন্ন ফলের বীজ থেকে কিন্তু চারা গজাতো। কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তার থেকে ফল হয়েছে, যেরকম বার্লি, এর থেকে সেগুলো আবার ওরা সংগ্রহ করতে পারতো এবং খেতে পারতো। এ থেকে কিন্তু আস্তে আস্তে কৃষি সমাজের উৎপত্তি সৃষ্টি হয়। এবার শিল্পভিত্তিক সমাজ। শিল্পভিত্তিক সমাজ বলতে কি বোঝায়? এই জ্ঞান বিজ্ঞানের মানুষের যে বিকাশ ধারা ঘটে, তা আস্তে আস্তে মানুষ সেটাকে কাজে লাগাতে থাকে। যেরকম মনে করো 1492 সালে কলম্বাস আমেরিকা তৈরি করে,
1685 সালে নিউটন তুলে ধরেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। এটা হচ্ছে যে শিল্পভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। বিপ্লব পরবর্তী সমাজ বলতে বোঝায় যে মূলত এই যে প্রথমের থেকে যে শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ, এর থেকে পর্যায়ক্রমে আস্তে 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 আমাদের কিন্তু এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজ আমরা এখানে অবস্থানরত, যেটা যোগাযোগ চলাফেরা বা সমস্ত সুবিধা অসুবিধা এখানে আমরা পাচ্ছি। যেরকম বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, যেরকম কম্পিউটার, মোবাইল, তারপরে এই মোবাইলের মাধ্যমে ফেসবুক বা ইউটিউব সব কিছু তথ্য কিন্তু আমরা অতি দ্রুত পেতে পারতেছি। আজ এখানে আমরা দাঁড়িয়ে এই প্রক্রিয়ায় হচ্ছে কি, এটা কিন্তু এক প্রকার বিশ্বায়ন। যাই হোক, ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে এত সময় আমার সঙ্গে থাকার জন্য। আর তোমরা প্রত্যেকেই বাড়িতে সুন্দর করে হাত মুখ ধুবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। ভালো থাকো বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।